হ্যালো স্টুডেন্ট, তোমাদের গতদিন বাই পার্টস শেষ করেছিলাম। তো দেখো, তোমরা জানো নিশ্চয়ই যে কোনো অঙ্ক আমরা 3 রকম মেথডে করি। তোমাদের যেটা বারবার বলেছি, হয় আমরা ডাইরেক্ট করি, নতুবা তোমরা দেখেছো নিশ্চয়ই মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো অঙ্ক করি। সেখানে পরিবর্ত বা প্রতিস্থাপনের উপরে তোমরা 2টো চ্যাপ্টার দেখেছো। তারপর লাস্ট যে চ্যাপ্টারটা দেখেছো সেটা হচ্ছে বাই পার্টস বা আংশিক সমাকলন। তো আংশিক সমাকলন সাহায্যেও কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করি, তোমরা দেখেছো। তো এই 3টি নিয়মের কিন্তু বাইরে কোনো অঙ্ক নেই, সেটা তোমাদের বলেছি আগেও। এবার যেটা আমরা করবো, স্পেশাল কিছু জিনিস দেখাবো, যে ইন্টিগ্রেশনটা দেখে কিভাবে বুঝে নিয়ে স্পেশাল অঙ্কগুলো করতে হয়। তার জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন। তো স্পেশাল টাইপটা কি সেটা একটু দেখো। মনে করো কোনো অঙ্কে সাইন টু দি পাওয়ার এন এক্স থাকলো ডিএক্স, অথবা কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। সাইন টু দি পাওয়ার এন এক্স বা কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, যেখানে এনটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেই সমস্ত ইন্টিগ্রেশনগুলো কীভাবে করবে একটু দেখো। মনে করো কোনো অঙ্কে থাকলো সাইন টু দি পাওয়ার 5x। দেখো, একটা কথা বলি, সাইন টু দি পাওয়ার এন এক্স কোন একটা অঙ্ক, ঠিক যেভাবে কোনো একটা অঙ্ক আমরা সলভ করব, একদম কস টু দি পাওয়ার অঙ্কটা কিন্তু ঠিক সেইভাবেই সলভ করব। কোনো অঙ্কে ট্যান টু দি পাওয়ার কিছু একটা থাকলো, সেটা ঠিক যেভাবে সলভ করব আমরা, ঠিক একই টেকনিকে কোনো অঙ্কে যদি কট টু দি পাওয়ার কিছু একটা থাকে, ঠিক একইভাবেই সলভ করব। কোনো অঙ্কে যদি সেক টু দি পাওয়ার কিছু থাকে, যেভাবে সলভ করব, কোসেক টু দি পাওয়ার কিছু থাকলে আমরা কিন্তু সেভাবেই সলভ করব। তো দেখো, সাইন টু দি পাওয়ার 5x dx, পাওয়ারটা এখানে অড পাওয়ার। দেখো, তারপরে দেখতে হয় এনটা জোড় না বিজোড়। আমি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা অড নিয়েছি, বিজোড় নিয়েছি, সাইন টু দি পাওয়ার 5x dx। যদি কোনো অঙ্কে থাকতো কস টু দি পাওয়ার 7x, আমরা কিন্তু একইভাবেই নেওয়াবো। তো দেখো, সাইন কিউব এক্স বা কস কিউব এক্স অবধি তোমরা এর আগে একদম প্রথম চ্যাপ্টারে দেখেছিলে। সেখানে কি দেখেছিলে? সাইন 3x এর সূত্র দিয়ে আমরা, যেহেতু সাইন 3x এর সূত্র কি, মনে করো এখানে সাইন কিউব এক্স থাকলো, সেখানে অন্যভাবে করা যায়। এটা যেটা বলছি সেভাবেও তুমি করতে পারো। তাহলে কোনো একটা অঙ্ক শিখে ফেললে তোমরা যেভাবে খুশি করতে পারো। সেখানে কি দেখেছিলে? সাইন কিউব এক্স থাকলে সাইন 3x এর সূত্র কি, 3 sin x - 4 sin কিউব এক্স। সেখান থেকে সাইন কিউব এক্সের মানটা বসিয়ে দিয়ে এক্সের গুণিতক আকারে নিয়ে এসে, তো তোমাদের বলেছিলাম সাইন বা কসের ক্ষেত্রে পাওয়ার ফর্মে থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, তাকে এক্সের গুণিতক আকারে আনতে হয়। তো লক্ষ্য করো, এখানে একটা বিশেষ টেকনিকে কিন্তু সেটা করবো। দেখো, যখন অযুগ্ম কোনো পাওয়ার থাকবে, একটা বার করে দেবে ইন্টু সাইন এক্স। অযুগ্ম ছিল, আমরা একটা বার করে দিলাম। তো লক্ষ্য করো, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। তো লক্ষ্য করো, এটাকে লিখে নিচ্ছি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার এই যে সাইন স্কোয়ার এক্স, তাকে লিখে নিলাম 1 - cos স্কোয়ার এক্স। এবার আমরা cos x = z ধরবো। ধরে নিই cos x = z। তোমরা জানো নিশ্চয়ই cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স = dz। তাহলে সাইন এক্স ডিএক্স কি বলতে পারবো? মাইনাস ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড, মাইনাস ইন্ডিকেশন সিম্বলের বাইরে রাখলাম, 1 - z² তার হোল স্কোয়ার ডিজেড। দেখো, এটা কিন্তু মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে আছে, ডিজেড। হোল স্কোয়ারটা ভাঙিয়ে দাও, 1 স্কোয়ার মানে 1, 2 × 1 × z² 2z² প্লাস z² হোল স্কোয়ার, z টু দি পাওয়ার 4 ডিজেড। 1 এর ইন্ডিকেশন করলে z, z³/3 z টু দি পাওয়ার 5/5 প্লাস। এবার বড় জোর, দেখো ইন্ডিকেশন কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা z কমন নিয়ে বাইরে নিয়ে এসো একটা। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দাও। cos এক্সটাকে জেড ধরেছিলাম, c = IC লেখা ভুলবে না, c = IC। তাহলে কি দেখলে?
যখনই অড অর্থাৎ অযুগ্ম কোনো পাওয়ার থাকবে আমরা কায়দা করে পাওয়ারটা যুগ্ম ইন্টু সিঙ্গেল এইভাবে লিখে নেব, লিখে নিয়ে তা সলভ করব। এবারে সাইনটাকে কস ফর্মে নিয়ে গেলাম, cos x 1z ধরলাম। তাহলে কোনো অঙ্কে যদি কস থাকে আমরা কী করব, cos টু দি পাওয়ার 6x ইন্টু cos x করলাম। cos টু দি পাওয়ার 6xকে লিখে নেবে cos স্কোয়ার x তার হোল কিউব, বাইরে থাকলো cos x। এবার ওই যে ব্র্যাকেটের মধ্যে cos স্কোয়ার x তার জায়গায় লিখে নেবে 1 মাইনাস সাইন স্কোয়ার x তার আবার হোল কিউব ইন্টু cos x। এবার তোমরা সাইন x 1z ধরবে, তাহলে সাইন এক্সের ডিমেনশন করলে কী হবে, cos x যেটা বাইরে থাকবে। এক্স্যাক্টলি একই টেকনিকে নামবে, সেটা তোমাদের বলেছি। এবার যদি ইভেন পাওয়ার থাকে তাহলে অবশ্যই গুণিতক কোণের সাহায্য নিতে হবে, এছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। যদি সাইন বা কসের ক্ষেত্রে পাওয়ারটা যুগ্ম হয়, মনে করো cos টু দি পাওয়ার 4x, এখানে কি দেখছো পাওয়ারটা যুগ্ম পাওয়ার, তাহলে অবশ্যই সেই গুণিতক কোণের হেল্প নিতে হবে। কি দেখেছি আমরা, এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, cos টু দি পাওয়ার 4x হয়ে গেল। কিন্তু বাইরে টেক্সটটা 2, কেন 2টা নিয়েছি তোমরা জানো নিশ্চয়ই, সূত্রের জন্য নিতে হবে আমাকে। 2 স্কোয়ার মানে তো 4, তাহলে 1/4 বাইরে নিলাম। তো লক্ষ্য করো 2 cos স্কোয়ার x তাকে কি আমি লিখতে পারি না 1 প্লাস cos 2x। তোমরা দেখেছো নিশ্চয়ই, যদি কোনো কারণে একটা সাইন দিয়ে থাকতো আমরা লিখতাম 1 মাইনাস cos 2x, আছে 2 cos স্কোয়ার x সেই জন্য লিখলাম 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার। এটাকে ভাঙিয়ে দাও, 2 ইন্টু 1 ইন্টু cos 2x, 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x। আবার দেখো এই কসের পাওয়ারটা 2 চলে এসছে, তো দেখো আমি আলাদা করে দিয়ে এটার ক্ষেত্রেও করতে পারি। আবার যদি মনে করি দেখো একটা 2 দরকার হবে, সেই জন্য 1/8 ইন্টু 2 সবার সঙ্গে গুণ করে দিলাম, সেটাও করতে পারো। তো 1/8 ইন্টু 2 করা মানে 2 আর 8 কাটাকুটি করলে সেই 1/4, 2টা ওর মধ্যে গুণ করে দাও, তাহলে 4 cos 2x 2 cos স্কোয়ার 2x। তো লক্ষ্য করো 1/8 2 প্লাস 4 cos 2x 2 cos স্কোয়ার 2x 2 cos স্কোয়ার থিটা তোমরা জানো নিশ্চয়ই 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 cos স্কোয়ার 2x এর জায়গায় কি লিখতে পারি 1 প্লাস cos 4x। 2 আর 1 3, 3 ইন্টু x, 4 ইন্টু সাইন 2x cos 2x এর জন্য সাইন 2x, 2x এর জন্য বাই 2, cos 4x এর জন্য সাইন 4x, 4x এর জন্য বাই 4। তাহলে আমরা কি দেখলাম, কোনো ইন্টিগ্রেটিং ফাংশন যদি সাইন টু দি পাওয়ার nx বা cos টু দি পাওয়ার nx হয়, যেখানে nটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন আমরা প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা তোমরা দেখেছো। এখানে আমরা পাওয়ারটা কি নিয়েছিলাম, 4 নিয়েছিলাম। তো একটা দেখলাম আমরা যখন nটা বিজোড় সংখ্যা, n ইজ অড নাম্বার যখন হবে তখন কি করে সলভ করতে হয় সেটা দেখলাম। যখন nটা ইভেন নাম্বার অর্থাৎ 4 6 এই টাইপের যদি ইভেন নাম্বার থাকে কীভাবে সলভ করতে হয় সেটা তোমরা দেখেছো। অর্থাৎ লক্ষ্য করো কি বললাম, ইভেন হোক আর অড হোক, সাইনের অঙ্কটা ঠিক যেভাবে আমরা অঙ্কটা সলভ করেছি ওই অঙ্কটা যদি কস দিয়ে থাকে একদম সেম টেকনিকে কিন্তু আমরা অঙ্কটা সলভ করব। এবার দেখবে কোনো ইন্ডিকেটিং ফাংশান অর্থাৎ যে ফাংশানের ইন্ডিকেশন করি আমরা সেটা সাইন কস যদি একসঙ্গে পাওয়ার ফর্মে থাকে, সাইন টু দি পাওয়ার nx ইন্টু কস টু দি পাওয়ার mx dx, যেখানে অবশ্যই nm ধনাত্মক পূর্ণ সংখ্যা। nmটা কী হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তখন কি করে সলভ করবো সেটা দেখো। দেখো এন আর এম এর মধ্যে যে কোনো একটা যদি অযুগ্ম হয়ে যায় তাহলে অযুগ্ম থেকে একটা কিন্তু আমরা বার করে নেব। একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। মনে করো সাইন টু দি পাওয়ার 4x cos কিউব x dx। মনে করো কোনো অঙ্কে থাকলো সাইন টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 6x। মনে করো কোনো অঙ্কে থাকলো সাইন টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 7x। দেখো এক্ষেত্রে আমরা নিলাম কিন্তু
অন্তত একটা বিজোড় সংখ্যা, দেখো এম আর এন এর মধ্যে, মাথায় রাখবে এম আর এন এর মধ্যে অন্তত একটা বিজোড়। এখানে দেখো দুটোই বিজোড়, কোনো অসুবিধা নেই। তখন তুমি হয় সাইন বার করবে নতুবা কস বার করবে, কোনো অসুবিধা নেই। একটা জোড় আরেকটা বিজোড় যদি হয়, অবশ্যই বিজোড় যে পাওয়ারটা থাকবে তার থেকে কিন্তু একটা বার করতে হবে। এখানে কি আছে, কস কিউব এক্স। আমি লিখে নেবো, এই অঙ্কটা যদি সলভ করতে চাই কি লিখবো, কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। আবার দেখো এটা যদি সলভ করতে চাই, এটা যেহেতু জোড়, তখন আমরা এখান থেকে একটা সাইন এক্স বার করবো, এটাকে লিখবো সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স। আবার এটাকে যদি সলভ করতে চাই, কেউ যদি মনে করে একটা সাইন এক্স বার করবে তাও হবে, যদি কেউ মনে করে একটা কস বার করবে তাও হবে, যে কোনো একটা করলেই হবে। দেখো বুঝতে পারবে নিশ্চয়ই, এই এক্সাম্পলটাই দেখো, সাইন টু দি পাওয়ার 5x, এখানে দেখছি কস টু দি পাওয়ার 7x, দুটোই বিজোড়। তো দুটোই বিজোড় হলে যে কোনো একটা বের করা যাবে বলেছি। আমি এটার থেকে বের করি, কস টু দি পাওয়ার 6x ইন্টু কস এক্স। তাহলে টোটালি 6 আর 1 7, এখানে পাওয়ারটা 7 হয়ে গেল। এবার দেখো এই কসটাকে, কস টু দি পাওয়ার 6x, তাকে সাইন ফর্মে লিখে নেবে, কস স্কোয়ার এক্স তার হোল কিউব ইন্টু কস এক্স ডিএক্স। তো সাইন টু দি পাওয়ার 5x, লক্ষ্য করো কস স্কোয়ার এক্সকে লিখে নিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল কিউব। তো দেখো এটা বাদ দিয়ে বাকিগুলো সবটাই সাইন ফর্মে চলে এসছে। তাহলে সাইন ফর্মে যদি চলে আসে, আমরা কি করবো, সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো। সাইন এক্স ইকুয়াল টু কি ধরবো, জেড ধরবো। তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কস এক্স ডিএক্স ইকুয়াল টু কিন্তু ডিজেড। তো লক্ষ্য করো কি পাচ্ছি, দেখো জেড টু দি পাওয়ার 5 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল কিউব, আর কস এক্স ডিএক্স মানে কিন্তু ডিজেড। তো দেখো পুরো অ্যালজেব্রিক ফাংশন হয়ে গেল, বুঝতেই পারছো। এটা হোল কিউবের ফর্মুলা ভেঙে দাও, 1 কিউব মানে 1, 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এটা, দ্যাট ইজ 3z স্কোয়ার, 3 ইন্টু 1 ইন্টু জেড স্কোয়ার, 3z টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ারের কিউব মিনস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এবার দেখো মাল্টিপ্লাই করে দাও, জেড টু দি পাওয়ার 5 ডিজেড মাইনাস 3 জেড টু দি পাওয়ার 7 ডিজেড প্লাস 3 জেড টু দি পাওয়ার 9 ডিজেড মাইনাস 6 আর 5 মাল্টিপ্লাই করলে জেড টু দি পাওয়ার 11 ডিজেড। এবার এই ইন্টিগ্রেশনটা তো খুব সিম্পল, অ্যালজেব্রিক ফর্মে চলে এসছে, সেটা বুঝতে পারছো। পাওয়ারের সঙ্গে এক যোগ করবো, পাওয়ারটা নিচে চলে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেটাই করব। পরে জেড ইকুয়াল টু কি ধরেছিলাম, সাইন এক্স, সেই মানটা পুট করে দেবো। তাহলে তোমরা কি দেখলে, যে কোনো একটার অড পাওয়ার, যে কোনো সাইন বা কসের মধ্যে সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, যে কোনো একটা যদি অড হয়ে যায়, তাহলে অড থেকে দুটোই অড হলে তো আরও সুবিধাই হলো, কোনো ব্যাপার না। কিন্তু কোনটা অড সেটা দেখে নিতে হবে। সেই অড পাওয়ারযুক্ত সাইন বা কসের মধ্যে থেকে সাইন যদি থাকে, সেখান থেকে একটা সাইন বার করে নেবে। যদি অঙ্কটা কস দিয়ে থাকে, সেখান থেকে কিন্তু একটা কস বার করে নেব। এইভাবে কিন্তু আমরা সলভটা করব। এবারে যেটা বলবো সেটা আরও ইম্পর্টেন্ট একটা থিওরি, সবই ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক দেখে ইন্টিগ্রেশন তোমাদের বলেছি লক্ষ লক্ষ ইন্টিগ্রেশন হতে পারে, ঠিক আছে। বিভিন্ন বই তোমরা যদি দেখো, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অঙ্ক হতে পারে, কিন্তু অঙ্কের বেসিক জিনিসটা বুঝতে হবে, কনসেপ্ট ধারণাটা বুঝতে হবে। অঙ্ক কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা পার্টিকুলার কিন্তু ওরকম মুখস্থ বা অন্য কিছুভাবে হবে না, কিন্তু অঙ্ক দেখে যদি চিনতে না পারো তাহলে কিন্তু প্রবলেমের ব্যাপার, এবং সেটা যত অঙ্ক সলভ করবে আস্তে আস্তে হয়ে যাবে। তো দেখো কি বলছিলাম, সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এন এক্স ইন্টু কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। আগে বলেছিলাম এন আর এমটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার বলছি লক্ষ্য করো, এন এবং এম ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, শর্তটাই ইচ্ছা মতো থাকবে না, সেটা একটা ব্যাপার, কিন্তু কন্ডিশনের কথা মাথায় রাখতে হবে। এম প্লাস এনটা মনে করো নেগেটিভ জোড় সংখ্যা,